দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। আজকের আলোচনার বিষয় নির্বাচনের উৎসব। দর্শক, আজকের বিষয়ে আপনার প্রশ্ন বা মতামত জানাতে এসএমএস করুন। এলি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন 16361 নম্বরে, যে কোনো মোবাইল থেকে। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল এবং দৈনিক মানবকণ্ঠের নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। কমরেড খালেকুজ্জামান, আপনার থেকে শুরু করতে চাই। উৎসব বললে আমরা বুঝি যে আলো, বাতি জ্বলবে, পতাকা উড়বে, ফেস্টুন থাকবে, ব্যানার থাকবে, অনেক কিছু থাকবে, সবই বুঝলাম, কিন্তু মনের আসলে উৎসব হচ্ছে কিনা এই নির্বাচনে আপনার কি মনে হয়? এমনি দৃশ্যমানতা আমরা আগেও বলছি, একটা হলো যে মতাদর্শিক উত্তেজনা, আবার তার সঙ্গে যেমন মত পথের একটা তর্ক বিতর্কের ঝড় বইছে, এবং প্রার্থী এবং সেই যে দলের প্রার্থী সেই দলের নেতাদের কপালে ভাঁজ পড়ে যাচ্ছে। তার মানে হলো যে একটা মতাদর্শিক হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং এটা কোনটা কার কি কর্মসূচি, কার কি আদর্শ, কে কি করবে, এইটা নিয়ে জনগণের মধ্যে একটা তর্ক বিতর্ক চলছে। জনসাধারণকে তাদের প্রশ্নের জবাব দিতে হইতেছে, আবার তারাও মানুষকে পার্সু করে তাদের পক্ষে আনার চেষ্টা করতেছে। একে কেন্দ্র করে যে একটা তর্ক বিতর্কের যেটা ঝড়ো হাওয়া বইতেছে সেটা একরকম, আবার একটা মত পথের নিয়ে বিতর্ক চলতেছে, বা সেটা নিয়ে জনসাধারণের মধ্যে ঘরে ঘরে গুঞ্জন, আলাপ আলোচনা বা সেটা চলতেছে পথে ঘাটে, তারপর দোকানে, রাস্তায়, সব জায়গায় একটা আলোচনার ঝড় বইতেছে। আবার তার সঙ্গে প্রার্থী যারা, তারাও গলদঘর্ম হয়ে যাচ্ছে যে মানুষের এসব প্রশ্নের জবাব দেওয়া, বা প্রতিপক্ষের যে উত্থাপিত প্রশ্নগুলি সেগুলির জবাব দেওয়া, সে নিজে কি করবে, মানুষকে সন্তুষ্ট করা, মানুষের মধ্যে তার যেগুলি রিজলভ করা সেটা নিয়ে, এবং তার দলের শীর্ষ নেতাদেরও এখন ওই যে বলছি কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, মানে চিন্তাগ্রস্ত হচ্ছে। এইটা নিয়ে একটা পরিবেশ, এইটা নিয়ে একটা তর্ক বিতর্কের আবহাওয়া, এটা নিয়ে একটা উত্তেজনা, এটা এক জিনিস। সেই জিনিস এখানে নাই। তাহলে এটা দেখবো একটা জিনিসে একটা মুড এক এক রকম। যেমন ধরেন একটা মৃতদেহ বহনকারী শোক মিছিল, সেটার একটা চেহারা। খেলার মধ্যে জয়লাভ করছে বিজয়ী পার্টি, তারা আবার সেখানে উল্লাস করছে, সেটা একটা চেহারা। বা কোনো একটা ঈদ, পূজা পার্বণ বা অন্য সামাজিক অনুষ্ঠান, সেগুলির আবার একদম চেহারা। তাহলে নির্বাচন বলতে যা বোঝায় কোনো একটা মত এবং পথকে নির্বাচিত করা, এবং সেখানে জনগণের পক্ষে, জনগণের কল্যাণে, জনগণের প্রতিনিধি হিসাবে সে আগামী দিনে বিশ্বাসযোগ্যতা অর্জন করা, এবং জনমনে যে সমস্ত প্রশ্নগুলি আছে, জিজ্ঞাসা, সেগুলি জবাব দেওয়া, এই জিনিসগুলি একরকম, এটা নাই। তাহলে এখন তার কি উত্তেজনা আছে? তাহলে এখানে আমরা দেখি ক্ষমতা প্রদর্শন এবং ভবিষ্যতের সম্পদ অর্জন, এটাকে কেন্দ্র করে যেটা মদমত্ততা, এবং সেই জায়গায় এসে সংঘর্ষ আছে। সেখানে আছে একই দলের মধ্যে গ্রুপিং, এক গ্রুপের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, সেখানে কোথাও গুলি হচ্ছে, কোথাও সেখানে বাড়িঘরে আগুন জ্বলতেছে। আবার তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাকে দমন করতেছে বা তাদের নানাভাবে হয়রানি করতেছে। আবার প্রতিদ্বন্দ্বী যারা নিজেরা আবার সেখানে সংঘাত করতেছে। ফলে এই যে চিত্রটা, দুটো সিনারিও এক না। তাহলে যখনই আপনি নির্বাচন বলছেন, তাহলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটার যে হিসাবে নির্বাচন, এজন্য বলা হয় যে নির্বাচন মানে গণতন্ত্র নয়। তাহলে একটা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল করে, আবার কোনো নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে। যেমন যে হিটলারের নির্বাচন বা মুসলিনের নির্বাচনের মধ্য দিয়ে তারা কিন্তু জনসাধারণের ব্যাপক ভোটে তারা জিতেছিল, ওইটা গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদ নিয়ে এসেছিল। ফলে আজকে আমরা যেটা দেখছি, আমরা বারবারই বলে আসছি যে এই নির্বাচনে, যেমন আমরা এই যে 70 সালের নির্বাচনের কথা যখন বলি, তখন সেটা কি ছিল? গ্রামে, বাড়ি, প্রান্তরে, হাটে, বাজারে, শহরে, বন্দরে, সমস্ত জায়গায় একটা আলোচনা, তর্ক বিতর্ক চলতেছে 6 দফার পক্ষে বিপক্ষে, এবং এটা নিয়ে আলোচনা চলছে। মানুষের মধ্যে একটা যে আমরা স্বাধীনতা এবং এই নির্বাচনের সঙ্গে আমাদের বাঙালির ভবিষ্যৎ নির্ভর করে, এই সব কিছু মিলে একটা আবেগ আছে, উত্তেজনা আছে, উচ্ছ্বাস আছে, যেরকম একটা আমরা সেরকম দেখছি। কিন্তু এখন যে নির্বাচনগুলি আমরা দেখি, এই নির্বাচনে সেই ছায়া বিন্দুমাত্র নাই। এখন এখানে আমরা দেখি, যেমন আজকেও দেখবেন সেখানে চুয়াডাঙ্গার কথা বলছে, এখানে কি 47 সদস্যের একটা গুন্ডা বাহিনী, এটা নাকি পুলিশের খাতায় আছে। এখন 47টার লোক যদি সেখানে বিকট আওয়াজে মোটরসাইকেল চালাতে শুরু করে, একটা মহড়া দেওয়া শুরু করে, তাহলে এটা আমরা ভীতিকর পরিবেশ তৈরি করে। কারণ এখানে যে এইসব ইয়াং যে ছেলেরা, তাদের একটা বিনয়ী স্বভাব থাকবে, তারা মানুষের কাছে
মোটরসাইকেলের আওয়াজে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা নয়। তারা মানুষের বাড়ি বাড়ি যাবে, ঘরে ঘরে যাবে, গিয়ে তারা বলবে, পরিচয় দেবে, দলের পরিচয় দেবে এবং তার কাছে কর্মসূচি হাজির করবে, মানুষকে বুঝাবে, পার্সু করার চেষ্টা করবে। তো জনসাধারণের কাছে বিনয়ের প্রকাশ নয়, ঔদ্ধত্যের প্রকাশ। এবং জনগণের ঘরে ঘরে যাওয়ার পরিবর্তে রাস্তার ধুলায় মানুষের চোখ অন্ধকার করে দেওয়ার মতো ব্যবস্থা, আর একটা হলো ভীতি সঞ্চার করা। এটা যেমন একটা চিত্র আছে। আবার দেখা যায় যে একই দলের মধ্যে সোনারগাঁতে উনি গেছিলেন বললেন আজকে, এখানে দেখা গেল যে আওয়ামী লীগেরই দুই গ্রুপের একজন মারা গেছে, 20 জন আহত হয়ে গেছে। আবার প্রতিদ্বন্দ্বী যে পার্টি বিএনপির টাকা বিলি করতেছিল একজনে, আর তার প্রতিদ্বন্দ্বী এটা দেখে সেখানে আবার মারামারি করে কয়েকজন আহত হয়ে গেছে। তো ফলে এই যে পরিস্থিতি আছে, এটা আমি পরে বলছি। এখানে আমরা দেখি একটা উদাহরণ বলি, কারণ এতগুলি বলার সময় নেই। ময়মনসিংহ জেলা, দুই পার্টির দুইটা প্রার্থীর কথা বলি। যিনি গত মেয়র ছিলেন, এবার আবার মেয়রে দাঁড়িয়েছেন, তার আয় বেড়েছে 3 গুণ, সম্পদ বেড়েছে 6 গুণ, উনি এবার প্রার্থী হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী যিনি, তার এর আগে উনি হলফনামায় লিখেছিলেন 9,11,000 টাকা তার ইনকাম, তার ব্যবসা কি, মাছের ব্যবসা, আবার ব্যবসা। এবার তিনি কি লিখছেন, এবার বলছেন তার কোনো ব্যবসা নাই। তো ফলে এখানে দুইজনের চেহারা আমরা বুঝতে পারি যে আগের মেয়র এবার যদি মেয়র হইতে পারে তাহলে 3 গুণ আয় এবং সম্পদ 6 গুণ থেকে এটা 12 গুণ 24 গুণ হইতে পারে। আর যিনি এখন ক্ষমতার বাইরে আছেন, তার এই গত 7-8 বছর ক্ষমতার বাইরে থাকাতে ওনার আর ব্যবসা এখন নাই, আয়টা ওর নাই। যদি কোনোভাবে জিততে পারতেন তাহলে হয়তো ওর আয়টা এই জায়গায় চলে আসতে পারত। ফলে সিনারিও এইটা। এখন এই প্রসঙ্গে সেজন্য আমরা আগে থেকে বলছি যে আপনি নির্বাচনের লক্ষ্য থাকে তো কি অর্জন করতে চান। এখন এখানে যেটা আমরা এর আগে বলেছিলাম যে রাজনৈতিক দলের একটা আমলাতন্ত্র প্রতিষ্ঠা করব, নাকি জনগণের একটা প্রতিনিধিত্ব আমরা গড়ে তুলব। তাহলে এটা একটা সিভিল ব্যুরোক্রেসি আছে, একটা মিলিটারি ব্যুরোক্রেসি আছে, আর আমরা এখন পলিটিক্যাল পার্টি, সেটা বড় প্রধান যে সমস্ত বুর্জোয়া দলগুলি, তারাও একটা ব্যুরোক্রেটিক সেট আপ তৈরি করছে। এবং ইলেক্টেড ব্যুরোক্রেসি, নন ইলেক্টেড সিভিল ব্যুরোক্রেসি, নন ইলেক্টেড মিলিটারি ব্যুরোক্রেসি এবং ইলেক্টেড একটা মানে পলিটিক্যাল ব্যুরোক্রেসি, সেটা তৈরি হবে এর মধ্য দিয়ে। কিন্তু ইলেকশন লক্ষ্য তো ছিল না, জনপ্রতিনিধিত্ব ছিল, সে কথা আমি পরে আসছি। এটা আবার আরো ব্যাখ্যা নিব, একটু আবার আপনার কাছে আসবো। অসীম কুমার উকিল, সাংগঠনিক কর্মকাণ্ড কেমন চলছে, আর এটার উৎসবের কোনো আমেজ দেখছেন কিনা? আপনি তো কয়েক জায়গায় ঘুরেছেন। আপনাকে ধন্যবাদ। এই ডিসেম্বর মাস, বিজয়ের মাস 16 ডিসেম্বর পালন করেছি আগে। বিজয়ের মাস, বিজয়ের উৎসব যখন করছি তখন নির্বাচনী উৎসব এসেছে আর কি। আবার জন্মমেলা, বটতলা, হাটতলা, অঘ্রাণের নবান্ন উৎসবে, অঘ্রাণ মাসও পার হয়ে গেছে, পৌষ মাস পড়ে গেছে, নবান্নের উৎসব ছাড়িয়ে নির্বাচনী উৎসব এটা যোগ হয়েছে। আবার মানে এই নির্বাচনের মাঠে সমস্ত কর্মকাণ্ডগুলি আমাদের রাজনৈতিক দলগুলি নির্বাচনকে ঘিরে। তার মধ্যেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটা কথা বলেছেন গতকালকে, 71-এর শহীদ, 30 লক্ষ শহীদের বিষয়ে আর কি, সেটাও আবার নতুন করে উনি গণনার কথা বলেছেন নাকি। অর্থাৎ এই শহীদের ফিগারটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন নাকি। স্বাধীনতার 44 বছর পরে এরকম একটি বিষয়, আসলে এই বিজয়ের মাসে আমরা যখন সবাই মিলে একটি নির্বাচন প্রক্রিয়ায় আছি, আমরা যখন গণতান্ত্রিক পরিবেশগুলোকে সুসংহত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমরা যখন সম্মুখপানে এগিয়ে যাই, তখন এই কথাগুলো আমাদেরকে আবার পিছন দিকে টেনে নিয়ে যায়। আবার এই কথার সুরে পাকিস্তানিদের কথার সুর পরিলক্ষিত হয়, তখন একটু শঙ্কিত হই। এটা আমার নির্বাচনের যে উৎসব, এই উৎসবকেও বিঘ্নিত করে কম আর বেশি। আমি সেই আলোচনাটা এখন যাবে না, কিন্তু মানে বিজয়ের মাসে দাঁড়িয়ে বিএনপির চেয়ারপারসনের এই বক্তব্যটিকেও অবশ্যই নিন্দনীয়। সাথে সাথে এই দেশবাসীকে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী সকলকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমরা এই নির্বাচনী আলোচনায় যাচ্ছি। এখন নির্বাচন আসে, আমরা আজকে নিজেও গিয়েছিলাম, আমি সারাদিন সোনারগাঁও ছিলাম, নারায়ণগঞ্জের একটি নির্বাচন। এখানে ভয়ে ভয়ে একটা কথা বলেছেন নাকি, সোনারগাঁও একজন মারা গেছে। আসলে এটা পৌরসভা না, পৌরসভা থেকে অনেক দূরে, এটা একটি বালি মহল পত্রিকার নিউজের কথা বলছি। আচ্ছা, বালি মহল সংক্রান্ত ঘটনা। বিরোধীদের, হ্যাঁ, বিরোধীদের, এটা নির্বাচনের সাথে সম্পর্কিত না, সেটা নির্বাচনের বাইরে। তবে আমরা কেন্দ্রীয় টিম গিয়েছিলাম, এটা 4 সদস্যের আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম, নন এমপি, নন মিনিস্টার, এমপি মিনিস্টারদের দায়িত্ব আমরা যারা আছি, যে
ওটা ভালো। আমরা যে সারাটা দিন এখানে কাজ করেছি আর কি, বিভিন্ন পর্যায়ে আমরা উঠোন বৈঠক করেছি, হ্যাঁ, দলীয় কার্যালয়ে বসে দলীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছি, জেলা নেতৃবৃন্দ আসছিলেন তাদেরকে নিয়েও করছি, একসাথে দুপুরে খাওয়া দাওয়া করেছি, পরে গণসংযোগে বেরিয়েছি আর কি, দোকানে দোকানে গিয়ে ভোট চেয়েছি। নিঃসন্দেহে একটি সুন্দর পরিবেশ আমরা দেখে এসেছি, নির্বাচনী উৎসব আমেজ এগুলি চলছে। এর বাইরেও বিভিন্ন জায়গায় গিয়েছি, খবর পাচ্ছি, কম্পিটিশন আছে কিনা? কম্পিটিশন নিঃসন্দেহে আছে, এবং এটা প্রায় জায়গাতেই কম্পিটিশনের বিষয়টা লক্ষণীয়। কোনো কোনো জায়গায় আনচ্যালেঞ্জ আনপ্যারালাল থাকে ক্যান্ডিডেট, সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু মাঠে ক্যাম্পেইন আছে। হ্যাঁ, মাঠে ক্যাম্পেইন আছে, সারা দেশে খবর আছে। এবং আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেক টেলিভিশনেরটা খুললে স্ক্রলিংয়ে দেখবেন আর কি, যে নির্বাচন কমিশনের যে পদক্ষেপ দেখেন। আমি খুব অল্প দিয়ে একটা কথা বলি, মানিকগঞ্জে সদর পৌরসভা, সেখানে পথসভায় মাইক ব্যবহার করে বক্তব্য রাখছিলেন একজন স্বতন্ত্র প্রার্থী যিনি সেলিম, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এই কিছুদিন আগেও আর কি। এখন উনি জেলা আওয়ামী লীগে নেই, সম্মেলন হয়েছে, নতুন নেতৃত্ব এসেছে, উনি স্বতন্ত্র প্রার্থী, উনি মাইক ব্যবহার করে পথসভায় বক্তৃতা দিচ্ছিলেন, সেজন্য ওনাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আপনার মেহেরপুরে গাংনীতে 15 জন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে, প্রত্যেককে 500 টাকা করে, তারা আচরণবিধি মানছে না বলে আর কি। তারপরেও এইরকম কিছু ঘটনা আছে। এই রংপুরে 3 মেয়র প্রার্থীকে কারণ দর্শনে নোটিশ দেওয়া হয়েছে। আমি কয়েকটা স্যাম্পল হিসেবে বললাম, এরকম প্রচুর ঘটনা প্রতিদিনই আসতেছে। অর্থাৎ নির্বাচন কমিশন তৎপর নির্বাচনকে একটি নিয়ম নীতি শৃঙ্খলার মধ্যে আনার জন্য, ফলে এরকম জরিমানা করা হচ্ছে, শোকজ করা হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা কিন্তু নির্বাচন জমছে যে সেটিরও একটি পদক্ষেপ। তবে সবকিছু মিলিয়ে আবার বলছেন যে কিছু কিছু সংঘর্ষ আছে। আসলে মানে যত রিমোট এরিয়াতে যাওয়া যায়, প্রতিযোগিতাটা এমন জায়গায় চলে যায়, এটা পৌরসভা লেভেলে সকলে পরিচিত, প্রতিদিন ঘুম থেকে উঠে দেখা হয়। এবং এই নির্বাচনের প্রক্রিয়াটা তো শুরু হয়, ধরেন একটা নির্বাচন 30 তারিখে একটা নির্বাচন শেষ হবে, 1 জানুয়ারি থেকে পরবর্তী 5 বছর পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচন প্রক্রিয়াটা শুরু করে দেয়, যার মতো করে কাজ করে। কিন্তু সেই কম্পিটিশনের জায়গা থেকেই কাজগুলি চলতেছে। তখন এই নিজের টেম্পারমেন্ট কন্ট্রোলও রাখতে পারেন অনেক সময়। আমাদের মধ্যে দেশগুলিতে এগুলি বেশি হয়, খুশানো হয়, চুলকানো হয়, পিছনে লাগা হয়, সেখান থেকে টুকটাক সংঘর্ষগুলি আছে, কিন্তু সেই সংঘর্ষ মাত্রা ছাড়িয়ে যায়নি এখন পর্যন্ত, সেরকম কোনো প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন এ ব্যাপারে বেশ তৎপর। সরকার এই বিষয়টা নজর রাখছে যাতে স্থানীয়ভাবে সংঘর্ষটা ছড়িয়ে না পড়ে, সাথে সাথে হস্তক্ষেপের মধ্যে দিয়ে জায়গাগুলি নিয়ন্ত্রণ করেছে। দলীয় গ্রুপিং আছে, স্থানীয় সরকার নির্বাচনে তো দলীয় গ্রুপিংটা আরো প্রচন্ড ছিল। এবার যখন আমরা দলীয় প্রতীকে চলে গেছি আর কি, সেই দলীয় প্রতীকে চলে যাওয়ার মধ্যে দিয়ে এই গ্রুপিংটা কিন্তু মিনিমাইজ হয়েছে একটা মানে উল্লেখযোগ্য হারে। এখনো আমাদের 30-40টা এরকম দলের বাইরে একসময় আমাদের দল করতো, তারা নির্বাচন করছে। আমরা এটা বিদ্রোহী বলা চলে না আমার, কারণ নৌকা প্রতীকে যারা ইলেকশন করছে তারাই আমার দলের ক্যান্ডিডেট, এর বাইরে যারা ইলেকশন করছে হ্যাঁ এরা স্বতন্ত্র। কাজেই সেটা আছে, সেটা নিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু নৌকা মার্কাটা নিয়ে যখন সকলে মুভ করছে, তখন তো বিভ্রান্তিটা কেটে যাচ্ছে, ক্রমশ নির্বাচনটা জমে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও সহনশীল হয়ে, আবার একই মঞ্চে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিন্তু বক্তব্য রাখছে। লোকাল প্রশাসন বা লোকাল সুশীল সমাজ কিংবা বিভিন্ন এনজিওরা এই অ্যারেঞ্জমেন্টগুলি করেছে, এগুলো কিন্তু পজিটিভ দিক। একই মঞ্চে দাঁড়িয়ে সবাই কথা বলছে, ভোট আহ্বান করছে, সবকিছু মিলে একটি সুন্দর পরিবেশ এই পৌষের শীতে সারা বাংলাদেশে আছে। ফয়সাল, আপনি কি মনে করেন যে আপনাদের যে খবর আসতেছে আপনাদের কাছে, বিভিন্ন জেলা প্রতিনিধিরা যা পাঠাচ্ছেন, উৎসব আছে কিনা? হুদা ভাই, অসংখ্য ধন্যবাদ। অসীমদা যে কথাটি দিয়ে শেষ করলেন সেটি হচ্ছে যে মাত্রা ছাড়িয়ে যায়নি, সংঘাত সংঘর্ষ হচ্ছে, কিন্তু অসীমদা বলেছেন যে মাত্রা ছাড়িয়ে যায়নি। এখান থেকে শুরু করি। যে বিষয়টি বলতে চাই, যে একটা এক্সাম্পল বলি। একজন আইনজীবী আদালতেই একজন চোর আসামি তাকে জিজ্ঞাসাবাদ করছেন। আইনজীবী প্রথম প্রশ্ন করার পর দেখলেন সেটা হচ্ছে এই যে চোর আসামি তার পা কাঁপছে। তখন সে তাকে পাল্টা আরেকটি প্রশ্ন করলো যে আপনার পা কাঁপছে কেন? তখন ওই আসামি জবাব দিল যে কাঁপনের কি দেখছেন,
আরো 2-4টা প্রশ্ন করেন, কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে যাব। তো অসীমদা বলছেন যে সংঘাত সংঘর্ষ এটি মাত্রা ছাড়ায়নি, মানে যা শুরু হয়েছে নির্বাচনের এই প্রচারণার শেষ মুহূর্তে এসে, সামনে তো নির্বাচনের দিন এখনো বাকি, এবং সুষ্ঠু নির্বাচন না হলে নির্বাচন পরবর্তী দিনের জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এই যে বিষয়টি, মানে প্রত্যাশার যে জায়গা আর প্রাপ্তির যে বিষয়টি, এখানেই কিন্তু স্পষ্ট হয়। আপনি উৎসবের যে প্রশ্নটি করেছেন, উৎসবের বিষয়টা কি? উৎসব হচ্ছে একটি স্বতঃস্ফূর্ততার মধ্যে থাকতে হবে। একদিকে আতঙ্ক থাকবে, আর একদিকে আনন্দ উল্লাস থাকবে। এই দুইয়ে কিন্তু কখনো উৎসব হয় না, অর্থাৎ একের সঙ্গে এক মেলানো যায় না। হামলার ঘটনা ঘটছে, এতে আহত নিহতের ঘটনাও কিন্তু হয়েছে এরই মধ্যে। তো এই প্রেক্ষাপটে আপনি উৎসব পাবেন কোথায়? যার ঘরে মারা যাচ্ছে তার জন্য সব যাত্রা, সেটি শোকবহ একটি পরিবেশ। আর যিনি বিজয়ের জন্য, মানে ভোট হওয়ার আগেই যিনি নির্বাচিত হয়ে যাচ্ছেন, নিঃসন্দেহে তার জন্য উৎসবের। কিন্তু এই দুয়ের সংমিশ্রণে যে সার্বিক আবহ, খালিকুজ্জামান ভাই যথার্থই বলেছেন যে প্রেক্ষাপট যা, প্রত্যাশার ঠিক বিপরীত। এই যে প্রেক্ষিত, আরেকটি বিষয়, ছোট্ট একটি বিষয়, মানে অনেক বড়, কিন্তু অসীমদা মার্ক করলেন যে বিষয়টি, সেটা হচ্ছে 30 লাখ শহীদের যে বিষয়টি। এটা তো সত্য, এ নিয়ে বিতর্ক আছে। আমার বক্তব্য হচ্ছে স্বাধীনতার 44 বছর পরেও আমরা মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা আজ পর্যন্ত করতে পারি নাই। এই ব্যর্থতার দায় যারা এ যাবৎ ছিলেন বা সবাইকেই নিতে হবে। এই যে ব্যর্থতাটি, আমরা রাজাকারদের একটি পৃথক তালিকা করতে পারি নাই, আমরা শহীদদেরও কিন্তু একটি যথাযথ সঠিক তালিকা প্রণয়ন করতে পারিনি। এই ব্যর্থতার দায় জাতিকে কিন্তু নিতেই হবে। এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে তো অবশ্যই এই দায় অনেক বড় মাত্রায় বহন করতে হবে। তবে প্রায়োরিটির যে বিষয়টি, বেগম জিয়া যে প্রেক্ষিতে যে সময়ে এই কথাটি বলছেন, এটি আসলে জাতীয় প্রায়োরিটির মানে টপ লিস্টে আসে না। এখন তো অন্য অনেক বিষয় ইসে প্রায়োরিটিতে রয়েছে। হামলা মামলা একদিকে বহু প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষের লোকজন কিন্তু নির্বাচনী মাঠে থাকতে পারছে না, আর একদিকে মানে বিদ্রোহী এবং দলীয় প্রতীকের মধ্যেই কিন্তু ব্যাপক প্রচারণা হচ্ছে। হ্যাঁ, গ্রামীণ রাজনীতি এখন সরব, কিন্তু সেই সরবে স্বতঃস্ফূর্ততা নেই এবং সকলের অংশগ্রহণ নেই। আমরা আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। লেট এডিশন এই পর্যায়ে নেব একটা ছোট্ট বিরতি। দর্শক, আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন RFL থ্রেড পাইপ লেট এডিশন। আজকের আলোচনার বিষয় নির্বাচনী উৎসব। সঙ্গে আছেন কমরেড খালেকুজ্জামান, অসীম কুমার উকিল এবং মাহমুদ আল ফয়সাল। কমরেড খালেকুজ্জামান, আচরণবিধি লঙ্ঘনের কথা বলছিলেন, আমাদের অসীমদাও বলেছেন। অনেকগুলি আমরা দেখেছি, কাউন্সিলরকে জরিমানা, প্রার্থীকে শো কজ, প্রার্থীকে জরিমানা, অনেকগুলি শাস্তিমূলক ব্যবস্থা আমরা দেখেছি যে ইলেকশন কমিশন নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা দেখলাম না। এই ইসি কি পারে না দৃষ্টান্তমূলক ইয়ে করতে, এই আচরণবিধি লঙ্ঘনের? নির্বাচন কমিশন নিজেই তো আচরণবিধি কিছুটা লঙ্ঘন করে ফেলছে আগেই। কারণ হলো যে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলা উচিত ছিল, এবং সেই জায়গায় যারা ভোটার তাদের কাছে বার্তা যাওয়া উচিত ছিল। ফলে এখন এটা যখন বললেন যে দলীয়ভাবে নির্বাচনটা হবে, তো দলীয়ভাবে হবে বলেই আবার কিছুদিন পরে দেখা গেল যে মেয়র হবে দলীয়, কাউন্সিলর হবে নির্দলীয়। তাহলে এটা কি? এটা একটা গোজামিল না? ফলে এখানেও কিন্তু তার একটা, যে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্তটা পরিচ্ছন্ন না। এবং আগে যে বক্তব্যটা দিয়েছি, তাহলে ইলেকশন কমিশন আবার পরে কি বললো, যেটা আপনারা তো আগে জানতাম না। তো আপনারা যে জানতেন না, তাহলে এখানে সিদ্ধান্ত নেওয়ার মালিক ইলেকশন কমিশন। ইলেকশন যখন, ইলেকশনের ব্যাপারে মূল সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, সরকার অনুমোদন দেবে। সরকার যদি প্রশ্ন করে, সেটা হলো তার আয়োজনের সমস্যা কি আছে, মানে সরকারি দলের সুবিধা অসুবিধা কি আছে, এটা বিবেচনা হবে না। বিবেচনাটা হবে যে ভোটার জনগণ যারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তাদের জন্য কি সুবিধা অসুবিধা, সেটা বিবেচনা আসতে পারে। তাহলে সেটাও জনগণের সামনে পরিচ্ছন্ন হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। সে কিছুই হয়নি। তারপরে এনামলি আছে। এরপরে নির্বাচন কমিশন উনি যখন আবার ইলেকশন দিয়ে দিলেন, তাহলে তার এটা তো উচিত ছিল যে তারা ইলেকশনে অংশগ্রহণ করছে, যেহেতু দলীয়ভাবে হচ্ছে, তাহলে দলীয়ভাবে হলে পরে তাহলে দলগুলির সঙ্গে তাদের আলোচনা করা, ডাইরেক্টিভস দেওয়া, দলগুলিকে নির্বাচনের আগেই
তাদেরকে এইসব ব্যাপারে সতর্ক করা দরকার ছিল, বা সেখানে তারা কি কি কার্যক্রম, এগুলি কিছুই হয়নি। তাহলে নির্বাচন কমিশন এর আগে যে নির্বাচনগুলি করেছে এমনি তার আস্থার সংকট আছে, তার মধ্যে আবার এখন এসে যে কাজটা করলেন সেটা হলো প্রথমেই নির্বাচন কমিশনের যে দায়, যে দায়িত্ব এবং কর্তব্য সে পালনের ক্ষেত্রে সেখানে সে কিন্তু গাফিলতি করেছে। ফলে এটা একটা আচরণ, যদি আমরা বলি নির্বাচন কমিশন তার নিজের আচরণটা ঠিকমতো করতে পারেনি। আর যেটা বলছেন যে 14 পৌরসভার 21 মেয়র প্রার্থী 41 কাউন্সিলর পদপ্রার্থীকে 3,37,500 টাকা জরিমানা করা হয়েছে। এরা ইলেকশনে খরচ করছে কোটি টাকা, ওই 3 লাখ টাকা জরিমানা কি হবে? ফলে এখানে দরকার ছিল আচরণবিধি যদি ভঙ্গই করে থাকে তাহলে এদের প্রার্থীতা বাতিল করে দেন, বাতিল করে দিলে তখন এটা একটা শিক্ষা হতো। ফলে যেহেতু তার নিজেরই একটা গোলমাল আছে, তাহলে এখানে 3,37,000 বা 4,50,000 ওই যে ভ্রাম্যমাণ আদালত যে জরিমানা করলো এগুলি তাদের কাছে যায় আসে না। কারণ হচ্ছে যে আমি একজন ইলেকশনে 50-60 লাখ টাকা বা 1 কোটি টাকা খরচা করতেছে, তার এখানে 1 লাখ টাকা জরিমানা দিলে কি আসে যায়? কিন্তু এখানে দরকার ছিল যে প্রথম বাস্তবেই সেই ইলেকশন আচরণবিধি ভঙ্গ করেছে, তাহলে এটা হলে পরে এদের প্রার্থীতা বাতিল, তাহলে একটা মেসেজ যেত যে না এটা তো ইয়েতে হবে না, কিন্তু সেই কাজটা হয়নি। আরটা হলো এখানে যারা এর মধ্যে নির্বাচনে যারা আছে এর মধ্যে কে কে আছে, ইলেকশন কমিশন আমি আগেই বলছি আমলাতন্ত্র, অর্থাৎ এখানে বেশিরভাগই রিটার্নিং অফিসার, এরা হচ্ছে ডিসি, এসপি বা ইউএনও ইত্যাদি, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনে অংশগ্রহণকারী, আর হলো যারা ভোট দেবে জনসাধারণ, তাদের মধ্যে কি পারসেপশন আছে, ধারণাগুলি কি আছে, অতীত অভিজ্ঞতা কি আছে, বর্তমানে তারা কি দেখছেন, এগুলি বিশ্লেষণ করলে তাহলে যেটা আমি বলছি নির্বাচন কমিশন কি বলছে, বলে যে না কোনো তাদের বড় সমস্যা ওনার দেখতেছে না। তো এখন তাহলে সমস্যা কতদূর হইলে পরে দেখা যাবে। তাহলে এখন এইটা যে যেন গুলি হচ্ছে, যেখানে বাড়িতে আগুন হচ্ছে, যেখানে সংঘর্ষ হচ্ছে, লোক মারা যাচ্ছে, এবং একটা দুইটা না, এখন দেখা গেল যে একটা হলো বিশেষ ঘটনা, আর হলো অনেকটা সাধারণ রূপ নিয়ে নিচ্ছে, অর্থাৎ যত দিন যাচ্ছে ততই তার পরিধি বাড়তেছে এবং সেটা তার ভয়াবহতার রূপটা বৃদ্ধি পাচ্ছে। এখন এই সময় ইলেকশন কমিশনের সেটা বলা উচিত না যে না তেমন কিছু ওনারা দেখতে পাচ্ছেন না। তো এখন দেখতে যে পাচ্ছেন না, আচ্ছা এমনি আগে অনেক কিছু তারা দেখতে পান নাই, যে কারণে মানুষের আস্থা তারা সৃষ্টি করতে পারেন নাই। এখনো যদি অন্ধের মতো চোখ বন্ধ করে বসে থাকেন তাহলে আস্থা আরো নষ্ট হয়ে যাবে। তাহলে ইলেকশন কমিশন যেহেতু ক্রেডিবিলিটি তার আগেও ছিল না, এখন আবার এই আচরণের কথাবার্তা সেটা তারা রক্ষা করতে পারছেন না। আর আমলাদের কথা হলো যে তাদের তো কিছু করার নাই, কারণ হলো তারা এখন জানে যে এই ইলেকশনে তো গভর্নমেন্ট পরিবর্তন হবে না, এরপরে 2019 সালে গিয়া ভোট হবে, এই সময়কাল তাদের চাকরি করতে হবে, বদলি তো তারপর প্রমোশন বহু কিছু এর সঙ্গে যুক্ত আছে। ফলে তারা এখন সরকারি শাসক দলের মানে এর মধ্যে কিছু আনুগত্য প্রকাশ করে নাই, বা সেখানে সব নিরপেক্ষ সেই অর্থে তারা আচরণ করেছে, সেটা করলে অসুবিধা হবে। আর যে পুলিশ র্যাবের যে কথা, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরও ভূমিকাটা কি আছে? কারণ ইতিমধ্যে দেখা যায় যে বিভিন্ন জায়গায় যে হয়রানিগুলি হচ্ছে মানুষের মধ্যে, মামলা, অসংখ্য মামলা, এই যে মামলা বাণিজ্য যেটা আর কি, সেটা একটা চলছিল আগে, এবং গণহয়রানির কিছু দৃষ্টান্ত মানুষের আছে। ফলে এরাও কিন্তু সেই ক্রেডিবিলিটি অর্জন করতে পারে নাই। আর এদিকে সরকার তো বলছে 41 সাল পর্যন্ত প্রোগ্রাম দিচ্ছে, তো ফলে এটা দিয়ে এটাও একটা বার্তা যায় যে আসলে কিভাবে ওনারা দেখবেন। আর অংশগ্রহণকারী যারা, তাদের কথা কি, যেমন আমাদের প্রধান বিচারপতি যে কথাটা বলছিলেন সেটা দেখা যায় উনি আগে থেকে প্রেডিক্ট করেছিলেন সঠিকভাবে। উনি বলেছিলেন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোথাও অন্যায় হতে পারে, পুলিশের অত্যাচার হতে পারে। আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলছিলেন যে আইনজীবীরা জনগণের পাশে দাঁড়ান, আইনি সহায়তা দেন, এটা বলেছিলেন, এবং এটা এখন বাস্তব দেখা যাচ্ছে। ফলে সেই জায়গায় যেটা ওনার যা করণীয় সেটা উনি অধ্যয়ন করেছে, আইনজীবীদের বলা ছাড়া উনি বাস্তব করে কি করবেন। আর যারা প্রার্থী, সেই প্রার্থীদের মধ্যে 67% উপরে হলো ব্যবসায়ী, এবং দুই পক্ষেরই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। এখানে আবার রাষ্ট্রপতি আগেই একটা কথা বলে রাখছিলেন, তিনি বলছিলেন যে এখন রাজনীতি ব্যবসায়ীদের পকেটে। তাহলে কেন্দ্রের রাজনীতিও ব্যবসায়ীর পকেটে, স্থানীয় রাজনীতিও ব্যবসায়ীর পকেটে, তাহলে এটা তো বিজনেস ক্লাব, এটা তো পিপলস কোনো একটা মানে রিপ্রেজেন্টেটিভ বডি হচ্ছে না, পার্টিকুলার বডি হচ্ছে না। ফলে এরকম পরিস্থিতিতে একদিকে ক্রমাগত যত দিন যাচ্ছে ততই কিন্তু আমি আগেই বলছিলাম আলোচনা, মত পথের যাচাই বাছাই, জনগণের সম্পৃক্ত করা, অংশগ্রহণ করা, এবং সেখানে টাকা, পেশি শক্তি, মাস্তান বাহিনী, এগুলি না, একটা মতের তর্ক হচ্ছে, ঝড়ো একটা হাওয়া বয়ে চলছে, এবং তারা মানুষকে কনভিন্স করার জন্য গলদঘর্ম হয়ে যাচ্ছেন। এই পরিবেশে যে একটা উত্তেজনার ভাব, একটা উৎসাহের মনোভাব, সেই জিনিসটা সম্পূর্ণ অনুপস্থিত। অসীম কুমার উকিল, খালিকুজ্জামান বললেন যে জরিমানাতে তাদের কোনো কিছু যায় আসে না। এমনও শোনা গেছে যে
দলের অনেক প্রার্থী আছে, মানে আওয়ামী লীগ বিএনপি সব প্রার্থী একটা বাজেটই ধরে নিয়েছে যে এতগুলি আমাদেরকে জরিমানা দিতে হবে, তারা আচরণবিধি লঙ্ঘন করবেই। না, এই ভূয়া ভাই বেশ কিছু সংকট তুলে ধরছে আর কি। আসলে ওনার কথাগুলি শুনে আমি খুব গভীর মনোযোগ সহকারে শুনছিলাম আর কি। আমার মনে হচ্ছিল যে আমরা যখন রাজনীতির প্রথম বর্ষের ছাত্র আর কি, তখন রাজনীতির প্রথম বর্ষের ছাত্র, তখন একটা স্লোগান খুব পপুলার ছিল, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে আর কি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা এই সংকটগুলি, এটা একটা নির্বাচন বা একটা সরকার বা একটা দশক দিয়ে পরিবর্তন হচ্ছে না। সেজন্য এটা মানে সমাজের সকল স্তরে এটা বিরাট ভাবে একটা বিপ্লব, তো আমাদের দেশের মানে বিপ্লব আন্দোলন করে তোলা দরকার আর কি, মাইন্ডসেট জায়গাগুলি থেকে। এটি অন্যথায় একটি নির্বাচনের মধ্যে এগুলি পরিবর্তন করা সম্ভব না। এগুলি মানে অনেক জিনিসগুলি বলছিলাম। প্রথম বলে যে নির্বাচনের আচরণবিধির ক্ষেত্রে একটা খুব প্র্যাকটিক্যাল ক্রাইসিস আছে, এটা দেখতে পাই। এবারেই প্রথম দলীয় প্রতিক্রিয়া আমরা নির্বাচনগুলি করছি, ফলে আমরা এই নির্বাচন কমিশন প্রথম দিকে যে মানে সিদ্ধান্ত নিচ্ছে আবার চেঞ্জ করছে, প্রথম হবে সবাই, পরে শুধু মেয়র, এরকম যে হয়েছে, এমপি মন্ত্রীরা যাইতে পারবে, পরে কিছু যাইতে পারবে না, এই যে সিদ্ধান্তগুলি গিয়েছে, এটা এদের সীমাবদ্ধতা বা দুর্বলতা। এগুলি সিইসিকে আরো সতর্কতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল বলে আমি মনে করি। এই দুর্বলতা একজন সাবেক সচিব, ওই পর্যায়ের একজন কর্মকর্তা সিইসি হবে, এই হাউসটাকে এইভাবে সাজানো হয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে, তাদের এই সমস্ত একেবারেই ছোটখাটো ত্রুটি বিচ্যুতিগুলি পরিলক্ষিত হয়েছে। এটি কোনো অর্থেই মার্জনীয় নয়। এটা ওনাদেরকে আরো বেশি সজাগ সতর্ক দরকার ছিল। আর মাঠ পর্যায়ে যে আপনার দলীয় নিয়ম নীতি ভঙ্গ হচ্ছে, এটা আসলে একটা মাইন্ডসেটেরও ব্যাপার আর কি। মানে এক ধরনের নির্বাচন করে অভ্যস্ত, হঠাৎ করে একটা জায়গায় আসছে, সেখান থেকে মানে মোটরসাইকেল বেরিয়ে পড়ছে, নেতা যাচ্ছে বা কেন্দ্রীয় মোটরসাইকেল বেরিয়ে গেছে, পুলিশ আসতে আমাদের ঠেকাইছে না, মোটরসাইকেল মরা করা যাবে না, ও আচ্ছা, তখন আবার ব্যাক করছে, পরে আর বের হয় নাই না। এরকম মাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় গেল, মাইক নিষিদ্ধ, কোন জায়গায় ব্যবহার করা যাবে, জনসভা করা যাবে না, পথসভা, একটা মাইন্ডসেটের বিষয়টা না। এই ক্যান্ডিডেটদের একটা সক্ষমতার ব্যাপার আছে, সবকিছু অ্যাকোমোডেট করে কর্মীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এই অভ্যাস, এই সবকিছু মিলাই। তবে যত নির্বাচন যাচ্ছে ততই এই জায়গাগুলি সুন্দর হচ্ছে, মানে নিয়ম নীতি শৃঙ্খলার মধ্যে আয়সা দাঁড়াচ্ছে। ভূয়া ভাই বলতেছিলেন যে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করা দরকার ছিল আর কি, যখন এটা হবে এগুলো করতে পারলে ভালো হইতো। কিন্তু ভাই সিইসি তো তার নির্বাচন ক্যালেন্ডারটা দেওয়া ফেলে 5 বছরে যে কোন সময় কোনটা নির্বাচন হবে। আমাদেরও দেখেন মানে এই সাইফুল ভাই 30 তারিখ পর্যন্ত আছে নির্বাচন নিয়ে, 31 তারিখ পর্যন্ত থাকবে, বুঝলেন, 1 জানুয়ারি থেকে নির্বাচন হারিয়ে যাবে। কিন্তু আমার এই নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আমার স্থানীয় সরকারকে 1 জানুয়ারি থেকে হারিয়ে যাবে যদি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ক্রেডিবল একটা ইলেকশন হয়। আর যদি না হয় তাহলে কিন্তু 1 জানুয়ারি থেকে একটা নতুন অধ্যায় শুরু হবে। সেটা 5 দিন 7 দিন 10 দিন আরো দীর্ঘমেয়াদী হতে পারে, কারণ এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। না, সেটা হতে পারে। আমি সেই জায়গাটা আমি বলতেছি যে জায়গাটা আমি নির্বাচনের আগে যেভাবে নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছি, গঠনমূলক আলোচনাটাই করছি, সেই জায়গাটার মধ্যে নির্বাচন পার হয়ে যাওয়ার পর থাকতেছে না। আমার নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার। হ্যাঁ, আমার স্থানীয় সরকারের যে কাঠামো আছে, আমার স্থানীয় সরকার কাঠামো, এটা হলো নেতা তৈরি কারখানা, সেখান থেকে না তারা তৈরি হয়ে আসবে। একদম মানে ইউনিয়ন থেকে ওই উপজেলায় আসতেছে, পৌরসভায় আসতেছে, পরে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, এই উদাহরণগুলি তো আছে। সেইখানে কি ত্রুটি বিচ্যুতি আছে, সেটাকে শক্তিশালী করা দরকার। কিন্তু 100 বছর আগের যে কাঠামো ছিল, সেই কাঠামোতে ধরে আমার ইউনিয়ন পরিষদ চলতেছে বা পৌরসভা চলছে, এটা তো হতে পারে না। কিন্তু এই জায়গাগুলি নিয়ে আমাদের আলোচনা করার প্র্যাকটিসটাই আমাদের নেই, আমাদের কালচারে এই জিনিসগুলি নাই বলে এই জায়গাগুলো তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমি ভূয়া ভাইয়ের সাথে একমত হয়েই বলবো, নির্বাচন কমিশনকে নির্বাচন শক্ত হাতে হ্যান্ডেল করার জন্য 5,000, 10,000, 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। একটা দুটি ঘটনা ঘটলে তখন সবাই সজাগ হবে। আর ভূয়া ভাই, মুক্তবাজার অর্থনীতির যুগে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আসছে, এই প্রবাহ আমি আপনি বন্ধ করতে পারবো না তো। মাহমুদ আল ফয়সাল, নির্বাচন দুজনের আলোচনা শুনে না, আমি আপনাকে একটা অন্য প্রসঙ্গে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ক্রেডিবিলিটি প্রশ্ন উনি করেছেন, কিন্তু ইসি এক এক সময় এক এক রকম কথা বলছে। গত পরশুদিন এক কমিশনার বলেই ফেললেন যে শাহনওয়াজ, যে প্রধানমন্ত্রী সহায়তা চেয়ে বসলেন। ইসি কি
এই পর্যায়ে এসে এরকম চাইতে পারে? আপনাকে একটা আবার ছোট সেই একটি গল্প বলতে হয়। অপারেশন থিয়েটারে গেছে সার্জন, সেখানে গিয়ে রুগীর দুরবস্থা দেখে উনি কাঁদতে শুরু করেছেন অপারেশন বাদ দিয়ে। তো নির্বাচন কমিশনের অবস্থা হচ্ছে, অপারেশন থিয়েটারে তিনি ঢুকছেন, দেশের যে অবস্থা, এই অবস্থায় অ্যাকশনে না গিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। আপনার এখানে এই অনুষ্ঠানেই একবার সে সুস্পষ্টভাবে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যদি চান, সেই ক্ষেত্রে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা কিন্তু দিতে পারে। কিন্তু এই নির্বাচন কমিশন, কেউ কেউ এই কমিশনকে অবশ্য বেতন ভাতার কমিশন বলে। এটা অনেকটা সেরকম যে এরা বসে থাকবে, সরকার নির্বাচন এসে করে দেবে। এটি হয় কখনো? কোথাও এই ধরনের চলতে পারে? এরা যে খালেকুজ্জামান ভাই বলেছেন, অসীম দাও বললেন যে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নিতে হবে। এরা ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য পরিবর্তে ভাবমূর্তি জলাঞ্জলির দিকে যাচ্ছে। অনেকটা আপনি যদি এরকম দেখেন, অনেক একটা পাখিকে দীর্ঘদিন বন্দী রাখলে সে কিন্তু উঠতে ভুলে যায়। অসীমদা বলছেন যে এত দক্ষ লোক, এতভাবে, অর্থাৎ আমি কিন্তু এই বক্তব্যটাকে একটু ঘুরিয়ে বলবো, সচিব ছিলেন, অর্থাৎ দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সচিব হতে হয়, এটি সর্বোচ্চ লেভেল প্রশাসনের। তো এই পাখি যদি তোষামো দিতে ব্যস্ত থাকেন সারা জীবন এবং সর্বশেষ পর্যায় পর্যন্ত তোষামো দিতে ব্যস্ত থাকেন, তিনি তো উঠতে ভুলেই যাবেন। তিনি তো একটি ক্রেডিবল ইলেকশন তার পক্ষে সম্ভব নয়, এই ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব নয়, কিংবা হারানো যে গৌরব নির্বাচন কমিশনের, সেই গৌরব ফিরিয়ে আনা সম্ভব নয়। সেটিই কিন্তু দুই বক্তা, আমিও একমত, তার সঙ্গে বারবার প্রমাণ দিচ্ছেন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। লেট এডিশনে এই পর্যায়ে নেব আরেকটা ছোট্ট বিরতি। দেখছেন এসিটিভি রাতের আয়োজনে RFL 35 লেট এডিশন। আজকের আলোচনার বিষয় নির্বাচনী উৎসব। খালেকুজ্জামান, আপনার কাছে যাওয়ার আগে আমি দুইটা SMS আছে, একটু পড়ে শোনাতে চাই। খোকা লিখেছেন এই নির্বাচন উৎসব শেষ পর্যন্ত বজায় থাকবে কিনা উনি জানতে চেয়েছেন। মাসুদ লিখেছেন, স্যার আমরা কি আর কখনো গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারবো না? বলছে প্লিজ আমরা ভোট দিতে চাই, উনি বলেছেন। ঘাটাইল থেকে রেজাউল লিখেছেন, জানতে চেয়েছেন কেমন নির্বাচন হলে পছন্দের প্রার্থী হেরে হারটা ভোটাররা মেনে নিতে পারবে? কেমন নির্বাচন হলে? ওটা আমি প্রথমেই বলে দিছি যে গণতান্ত্রিক একটি ব্যবস্থার যে অবকাঠামো, যেমন তার আইন কানুন, বিধি বিধান, প্রথা, প্রতিষ্ঠান, গণতান্ত্রিক সংস্কৃতি, এই সমস্ত কিছু বিদ্যমান আছে এবং সেই রকম একটা অবস্থা, একটা শোষণমুক্ত সামাজিক ব্যবস্থা গড়ে তোলার একটা সংগ্রাম আছে বা যে প্রক্রিয়াটি আছে, তখন একটা নির্বাচন, সেটার মধ্য দিয়ে ওনার যে প্রশ্ন, যে প্রত্যাশা, সেটা পূরণ হতে পারে। এখন এখানে যেমন একটা প্রশ্ন আসছে আমাদের অসীম কুমার উকিল সাহেব বলছেন, উনি অবশ্য একভাবে অত ইয়েতে বলেন নাই, কিন্তু অন্যান্য লোকরা বলে যে এইসব আদর্শ, আমরা যখন এই কথাগুলি বলছি, বলে এগুলো মডেল কথা, এগুলো তো বাস্তব, এটা হবে না। তাহলে 71 সালে আমাদের স্বাধীন হওয়ার দরকার কি ছিল? আমরা আরো কিছুদিন ওয়েট করতাম যাতে আমরা মানে সক্ষম হই আর কি। তো ফলে পাকিস্তান দোষটা করছিল কি? পাকিস্তান ভাঙলাম তো আমরা এই কারণেই, যে গোজামিলের মৌলিক গণতন্ত্র, আইয়ুব খান একেবারে আমাদের বেসিক ডেমোক্রেসি শিক্ষা দিচ্ছিল, সেটা আমরা ভাঙলাম, কিন্তু সেটা ভেঙে এই গোজামিলের মধ্যে আসার জন্য ভাঙি নাই। আর যে কথাটা আসছে সেটা হলো যে উনি একটা ভালো কথা বলছেন, যে যেমন মুক্তবাজার অর্থনীতিতে যে টাকার যে প্রবাহ, তো সেটা হলে আমরা তো প্রথম হলো যে মুক্তবাজার আপনি বলতে পারেন না, সংবিধান লঙ্ঘন হয়। কারণ সংবিধানে পরিকল্পিত অর্থনীতি বলা আছে, সর্বোচ্চ আইন, এবং এটা লঙ্ঘন করলে তো প্রায় মৃত্যুদণ্ডেরই কথা। যাই হোক, তারপরেও এখন এটা এখানে লেখা আছে যে অনুপার্জিত আয় আপনি ভোগ করতে পারবেন না। তো ভোগ করতে যদি না পারেন, দুইটা কাজ আপনি করেন। ইলেকশনে যিনি দাঁড়াবেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার সম্পত্তির হিসাব নেন, হিসাব দিতে না পারলে বাজেয়াপ্ত করে দেন, 1 নাম্বার। আর নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত এলাকার বাইরে সম্পদ বা বাড়ি টাড়ি যা করে সেগুলি বাজেয়াপ্ত করেন। কারণ কচ্ছপের মতো শরীর থাকবে ঢাকা শহরে, আর মুখ বাড়াইয়া তিনি এলাকায়, উনি হলে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন করবেন, পৌরসভা ইলেকশন করবেন, আর ওখান থেকে সম্পদ এনে ঢাকা শহরে সহায় সম্পত্তি করবেন। ফলে নির্বাচনী এলাকার প্রতিনিধি তার এলাকার বাইরে কোনো সম্পদ করলে বাজেয়াপ্ত করেন। আর যিনি ইলেকশনে প্রার্থী হবেন তার যদি হিসাব দিতে না পারে, অনুপার্জিত এটা বাতিল করেন। আর এখানে যে কথাটা আসছে সেটা হলো যে আমরা এই যে ইলেকশনটা হবে, এটার মধ্যে দিয়ে কি হবে ফলাফল, আগের কথা বলছেন। এখন হলো ট্রায়াঙ্গল, ত্রিকোণা যে চলতেছে, সেটা হলো ত্রিভুজ টানাটানি চলতেছে। কি? উপজেলা চেয়ারম্যান,
তারপরে এমপি MP, আর হলো আর UNO ইউএনও। এখন তার লগে আরেকটা যুক্ত হচ্ছে পৌরসভা। এখন এই চতুর্ভুজই এক ধরনের একটা টানাপোড়েন সৃষ্টি হবে। ফলে এইটার মীমাংসা, এটা বলে শেষ করব। যেমন এর মধ্যে ধরেন আমরা এমন বিতর্ক আয়ত্ত করেছি যে মূল সমস্যাটাকে চাপা দিতে আমরা সক্ষম হই, যে কারণে যেমন সামরিক বাহিনী একটা কথা আসছে, এটা কি চর দখলে যুদ্ধ হবে না নির্বাচন হবে? তো ফলে এখানে তো চর দখলের কোনো লড়াই হচ্ছে না। আর সামরিক বাহিনী আসার মতো পরিস্থিতি হলে ইলেকশনই বন্ধ করে দেওয়া উচিত, এটা ইলেকশন হয় না। আর যে কথাটা আসছে সেটা হলো, দেখেন আমরা কতগুলি প্রসঙ্গ এখানে যেটা আসছে, নোয়াখালীতে আজকেই আপনাদের কোন মিডিয়াতে প্রচার করছে, এনজিও ঋণ পরিশোধ করতে না পেরে কয়েক মাস সন্তান বিক্রি করছে। এবং এর মধ্যে ৭৪ একরে ঢাকা শহরে কড়াইল বস্তিতে ১ লক্ষ লোক বাস করে। আপনার ঢাকা শহরে কিছু এলাকা আছে যে কোনো জায়গায় ১২ জন বাস করে অথবা সর্বোচ্চ ১০০ জন বাস করে, সেই জায়গার মধ্যে ১ লক্ষ লোক বাস করে। এবং এখানে যে ৩৫% লোক হচ্ছে বস্তিবাসী। আর একটা কথা বলি যে এই যে উচ্ছেদ হইতেছে, উচ্ছেদ করতেছেন যাদেরকে, আমাদের দেশে একটা স্বভাব হয়ে গেছে গরিব মানুষের ফুটবলের মতো মনে হয়, যে একটা লাথি দিতে ইচ্ছা করে। এই লোকগুলিরে বসিয়েছিল কারা? তাহলে তাদেরকে আগে উচ্ছেদ করেন। এই লোকগুলি প্রথম টাকা পয়সা যা জমি জমা বিক্রি যা সম্বল ছিল এটা দিয়ে এখানকার মাস্তানদের টাকা দিয়েছে, পুলিশকে টাকা দিচ্ছে, দিয়ে তারা কোনো রকমের জীবন জীবিকার জন্য কাজ করে যাচ্ছে। এদেরকে উচ্ছেদটা প্রথম করবেন যে যারা এখানে বসিয়েছে এদের কাছ থেকে এই যে মাসোয়ারা নিতেছে অবৈধভাবে, এই যে দখলগুলি তারা করেছে, তাদেরকে তাদের সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা বরঞ্চ তাদের ক্ষতিপূরণ দিয়ে ব্যবস্থাটা করেন। সর্বশেষ বলছি যে এখন এর সঙ্গে আমরা বর্তমান যে পরিস্থিতি দেশের সমস্ত আমরা ভুলে যাচ্ছি। সৌদি আরবের সঙ্গে গিয়ে আমরা একটা মিলিটারি জোটের মধ্যে যুক্ত হইতেছি, এদিকে দেশের মানুষের অর্থনৈতিক সমস্যা সব কিছু চাপা পড়ে যাচ্ছে। সেটা বরঞ্চ এই ইলেকশনের মধ্যে দিয়ে এগুলি উঠে আসতে পারে। যদিও বলছে হ্যাঁ পৌরসভা, পৌর নাগরিক সভা সেই এলাকায় পৌর এলাকার নাগরিকদের তাদের সুযোগ সুবিধা, তাদের কি বঞ্চনা এবং তাদের কর্তব্য কাজ কি জবাবদিহি থাকে, এগুলি নিয়েও তো আলোচনা নাই। ফলে এই পরিস্থিতিতে আমরা আসলে মূল যে উদ্দেশ্য, গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচন হচ্ছে না, স্থানীয় সরকার না, এটা হলো কেন্দ্রীয় সরকারের হাতিয়ার বিস্তৃত হচ্ছে অক্টোপাসের মতো। এই অবস্থা পরিবর্তন করতে হবে এবং সত্যিকার আমাদের যে সংবিধান মুক্তিযুদ্ধের অঙ্গীকার অনুযায়ী আমাদের সেইভাবে প্রশাসন শাসনকে ঢেলে সাজাতে হবে। অসীম কুমার উকিল, প্রাক্তন হোম মিনিস্টার আলতাফ চৌধুরীর গাড়ির বহরে আজকে সকালবেলা হামলা হয়েছে, কিভাবে দেখেন এই হামলা? মানে উনি খুব আলোচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আর কি। রাইট, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা প্রায় সকলেই, প্রায় অধিকাংশই আর কি খুব আলোচিত আর কি। এটা আমি ঠিক জানি না, আমিও দেখেছি আর কি। বোধ মানে এগুলি যা হয় কি, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময় তাদের বিভিন্ন কর্মকাণ্ডের এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলি এরকম ভাবে হয়। আমি কোনো অর্থেই ওনার এই হামলার পক্ষে না, আমি এটা হামলার নিন্দা জানাচ্ছি, এটা ঠিক হয় নাই। তবে ঘটনার ভিতরে কি কি আছে এটা খুঁজে দেখা দরকার। ভূঁইয়া ভাই যথেষ্টই বলেছে নাকি, নির্বাচনের আগে কার কি সহায় সম্পত্তি আছে, নির্বাচনের পরে 5 বছরে কি কি হয়, এটার তালিকাটা প্রকাশ্যে আসা দরকার। এবং আমার সাংবাদিক বন্ধুদের বলবো যে এগুলো একটু তালিকা তৈরি করি সকল পর্যায়ে, কেবলমাত্র পৌরসভার মেয়র না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সবার, এরা হওয়ার আগে কি ছিল, হওয়ার আগে বাসে করে মফস্বল শহর থেকে ঢাকায় আসতো, হওয়ার পরে কোটি টাকার গাড়িতে করে যায়, এটা কি করে যায়, এটা গবেষণার বিষয়। কিন্তু এই বিষয়গুলো নিয়ে সকলে কথা বলা দরকার। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন, কিন্তু মানে নির্বাচন কমিশন তার নিজের অক্ষমতা বা দুর্বলতা বা সীমাবদ্ধতা ঢাকার জন্য কাজটি করেছে, খুবই নিন্দনীয় বিষয়। এটি নির্বাচন কমিশনকে আমরা শুধু বৃত্তির উপর দাঁড় করিয়েছি, মাথা উঁচু করে দাঁড়াবে, পৃথিবীর বুকে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করবে, সেটা না করে দেশের মধ্যে তারা সরকার প্রধানকে বিতর্কিত করছে। এই বিষয়টা সিরিয়াসলি দেখা দরকার। নির্বাচন কমিশন যে কথাটা বলছে এগুলো দেখা দরকার। আমি সবার শেষে বলবো, উৎসবের বাংলাদেশ, হ্যাঁ, নির্বাচন এটা বাংলাদেশের গ্রাম গ্রামান্তরের সর্বত্র একটি সকলের উৎসব। এই উৎসবটা সার্বজনীন উৎসবে পরিণত হবে। নির্বাচনের মধ্যে দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, নির্বাচনের মধ্য দিয়ে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সিইসির ব্যর্থতা সরকারের কাঁধে চাপানোর কোনো সুযোগ নাই। সিইসির ব্যর্থতা সিইসিকে গ্রহণ করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে চলুন আমরা সকলে মিলে সম্মুখ পানে এগিয়ে যাই। মাহমুদ আল ফয়সাল, সাংবাদিকরা কিভাবে এই ইলেকশন কভার করবেন? আবার একটা বিতর্ক উঠেছে, কোথায় যেতে পারবেন কোথায় যেতে পারবেন না, মানে এটা খুব একটা ক্লিয়ার না। আসলে ক্লিয়ার করার জন্য আচরণবিধিটা কেমন হওয়া উচিত আপনি মনে করেন? একটি বিষয় হলো যে সাংবাদিকদের কোনো ক্ষেত্রে বাড়াবাড়িও কিন্তু কাম্য নয় বা গ্রহণযোগ্য নয়, কিন্তু নির্বাচন কত পর্যন্ত বাড়াবাড়ি এটা কিন্তু স্পষ্ট করতে হবে। হ্যাঁ, কারণ পৌর নির্বাচনে, গত পৌর নির্বাচন ঢাকা
সিটি কর্পোরেশন এবং চিটাগং সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা যা দেখেছিলাম, জি। এক একজন এক এক রকম কথা বলেছেন, কোনো ক্লিয়ার কোনো কনসেপ্ট এখন পর্যন্ত দেন নাই। বাট কিন্তু এই নির্বাচনের পরেই কিন্তু সাংবাদিকদের বিষয়ে বিধিনিষেধের বিষয়টি আলোচিত হয়েছে এবং সর্বশেষ যেটি হলো যে নির্বাচন কমিশনের গণসংযোগ শাখার যিনি প্রধান পরিচালক আসাদুজ্জামান, তিনি একটা সমস্ত জেলা প্রশাসক, মানে যেসব এলাকায় নির্বাচন হচ্ছে জেলা প্রশাসক কিংবা রিটার্নিং অফিসার তাদের কাছে যে নির্দেশনামা পাঠিয়েছেন, সেখানে কেন্দ্রে প্রবেশের বিষয়ে কতগুলো সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। 5 জনের বেশি একই সময় এক কেন্দ্রে থাকতে পারবে না এবং এক নাগারে 10 মিনিটের বেশি অবস্থান করা যাবে না, বুথে যাওয়া যাবে না, এরকম কতগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলো আমি মনে করি যে এর মধ্য দিয়ে এই মানে বিধিনিষেধ আরোপের মধ্য দিয়ে একটি অসৎ উদ্দেশ্য নির্বাচন কমিশনের কাজ করছে। নির্বাচন কমিশনের উচিত, যেহেতু অতীতে তাদের দুর্নাম রয়েছে, এই নির্বাচনকে ক্রেডিবল এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন করার জন্য গণমাধ্যমকে আরও স্বাগত জানানো উচিত। গণমাধ্যম যাতে সর্বত্র থেকে, সব অবস্থান থেকে লাইভ টেলিকাস্ট করতে পারে এবং এতে কি হবে, যদি লাইভ টেলিকাস্ট করে নির্বাচন কমিশনের ভাবমূর্তি বাড়বে, কারণ জাতি সরাসরি দেখতে পাবে যে নির্বাচন কার্যত কি হচ্ছে, কোথায় কি ঘটছে। তখন স্বাভাবিক নিয়মেই এই সরকারি দলের প্রতিনিধি একেবারেই অসীম কুমার উকিল, তিনি স্পষ্টত বলছেন যে নির্বাচন কমিশন ওই যে ক্ষমতাসীনদের যে শরিক জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ তিনিও বলেছেন যে এই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। এই কমিশনকে তার মেরুদণ্ড কিন্তু স্পষ্ট করতে হবে এবং এটি স্পষ্ট করবার এক হচ্ছে সুষ্ঠু অবাধ ক্রেডিবল নির্বাচনের ব্যবস্থা করা, 2 হচ্ছে গণমাধ্যমকে তার সেই মানে স্বাধীনভাবে সংবাদ মানে প্রকাশের যে বিষয়টি সেটি সুনিশ্চিত করা। যদি সেটা না করতে পারে এর দায়ভার এই নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। খালেকুজ্জামান ভূঁইয়া, সংবাদ গণমাধ্যম কি কোনো কারণে এই নির্বাচনের জন্য হুমকি? গণমাধ্যম হুমকি হবে কেন? বরঞ্চ সেটা তাহলে এত নিষেধাজ্ঞা আসছে কেন? এটা মানে সেটা হলো যে যদি সেটা কারো কায়েমি স্বার্থকে আঘাত করে, এখানে তো 2টা জিনিস বুঝতে হবে যে গণমাধ্যমের যদি সেখানে অতিরিক্ত বিষয় থাকে তাহলে এটা জনসাধারণই দেখবে যে মানুষের চোখের সামনে যা ঘটছে গণমাধ্যম তার বিরুদ্ধে উল্টাটা বলছে, সেটা মানুষ গ্রহণ করবে না। আমি এটা একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন আমরা কিন্তু একটা টোকেন ইলেকশন করতেছি, আমরা সব বেশিরভাগ প্রার্থী দিই নাই, কারণ আমরা বলছি অনামলি। কিন্তু আমরা যখন এখানে বলছি আমাদের প্রার্থী সিরাজগঞ্জ, আপনার খবর নেন যে নোট দিবেন ভোট দিবেন, মানুষ কিন্তু 5 টাকা 10 টাকা করে দিতেছে। আমরা সেটা সম্ভব হইতেছে, আপনারা ভোটও দিবেন নোটও দিবেন। আমি কি চোর নাকি, না ডাকাতি করি ভাই, টাকাটা আমি কোথায় পাবো? কিন্তু আমরা সেখানে বলছি ভোট যদি 50টাও পাই, তার সঙ্গে যদি অন্তত 50 জন লোক 10 টাকা করে 500 টাকা দেয়, তাহলে এটাও মানুষের একটা বিবেকের জাগরণ ঘটবে। আমরা এটা চেষ্টা করতেছি এবং আশা করি সমস্ত দলগুলি এই ধরনের একটা রাজনৈতিক একটা প্রক্রিয়া চালু করুক, মানুষের মধ্যে বিবেকের জাগরণ ঘটাক এবং যুক্তির তর্ক হোক, সেটা নিয়ে একটা পরিবেশ একটা তৈরি হোক যে মত এবং পথের, তাহলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া গড়ে উঠতে পারবে। অন্যথায় আসলে আমরা একটা অরাজক পরিস্থিতির দিকে এগিয়ে যাবো। সেনাবাহিনীর যে বিষয়টি ছিল, সেনাবাহিনী সব কাজে যদি সেনাবাহিনীকে আমরা মোতায়েন করি, সেই ক্ষেত্রে সেনাবাহিনীর যে নিজস্ব কাজ, যেটা মূল কাজ তাদের, সেই কাজ কিন্তু ব্যাহত হবে। সেনাবাহিনী এবং জুডিশিয়াল সার্ভিসকে আমাদের মনে হয় যে এই টাইপের কোনো দাবি তুলে তাদের বিতর্কের মধ্যে ফেলা কোনোভাবেই কাঙ্ক্ষিত হবে না। আজকে আর এটা নিয়ে আলাপ করা যাবে না। খালেকুজ্জামান ভূঁইয়া, মাহমুদ আল ফয়সাল, অসীম কুমার উকিল, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন। শুভরাত্রি।